ঘরের ছবিগুলো এখনো পর্যন্ত ভীষণ রকম জীবন্ত। আমি দেখছিলাম এই ঘরের বিছানা থেকে শুরু করে সামনের দিকে ড্রেসিং টেবিল, অজস্র অজস্র বই, এখানে বইয়ের পাহাড়, সবকিছু বাবা মা গুছিয়ে রেখে দিয়েছেন। তার অনেক কেনাকাটা, অনেক স্বপ্ন। এখানে যে ছোট্ট ঘরটায় অভয়া থাকতো, আজকে আমরা সেই ছোট্ট ঘরটা, একদম ঘর এখনো পর্যন্ত আমি দেখাবো। এখানে সাজানো গোছানো আলমারি, ড্রেসিং টেবিল, বিছানার চাদর টান টান করে রেখেছেন কাকিমা। একটা বালিশে ওকে দেওয়া, এটা এটা কারা দিয়েছিল? কোভিডের সময়। কোভিডের সময় এখানে একটা সম্বর্ধনা জ্ঞাপন, এটা দেখতে পারি। হ্যাঁ, কোভিডের সময় নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন থেকে খুব সুন্দর এটা লেখা দিয়েছিল, যেভাবে কোথাও কোভিডের সময়তে নিজেদের প্রাণ বাজি রেখে সমস্ত চিকিৎসকরা লড়াই করছিলেন, তার জন্য এটা একটা সম্বর্ধনা। এটা বিছানার উপরেই সুন্দর করে সাজানো রয়েছে। এই ঘরে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়েছে আমি, এই আলমারিটার সামনে, আমি একবার কাকিমাকে একটু ডেকে নেবো। কাকিমা একটু এদিকে আসুন। 9ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন, আর এবছরই খুব ভুল না করলে কাকিমা অভয়ার নিজের জীবনকে সাজানোর একটা ভাবনা চিন্তা ছিল, একটা প্ল্যান ছিল। নভেম্বরে বিয়ের তারিখ কি ঠিক হয়ে গিয়েছিল? তারিখ ঠিক হয়নি, মাসটা ঠিক হয়ে গেছিল নভেম্বরে। আর এখানে আপনি দেখাচ্ছিলেন, আমি নিজে একবার দেখি, এখানে প্রচুর জিনিসপত্র কিছু কেনাকাটা করে রাখা ছিল। হ্যাঁ, একবার দেখবো এটা খুলে, একটু দেখাবেন? আমার মেয়ে কোনোদিন সাজতো না, এত সাজের জিনিসপত্র সব ওর নিজেরই ছিল। স্কিন কেয়ার করতে হবে, সেদিন রাতেও লিখে গেছিল স্কিন কেয়ার করতে হবে, এখন থেকে বিয়েটা ভালোভাবে করতে হবে, এমডিতে গোল্ড মেডেল পেতে হবে, এগুলো সেদিন রাতেও লিখে গেছিল। আগের সপ্তাহে গিয়ে চুলটা হেয়ার কাট করে এসেছিল 6,000 টাকা দিয়ে, এসে কত খুশি হয়েছিল। তারপর দাঁত ব্রেস করেছিল, বলে মা আমি আগে দাঁত লুকিয়ে হাসতাম, এখন আমি দাঁত খুলে হাসি। সামনের দাঁতটা একটু উঁচু ছিল সেই জন্য। হ্যাঁ, দাঁতটা একটু ফাঁকা হয়ে যাচ্ছিল, তারপরে ঠিক হয়ে গেছিল। বলতো আমাকে, মা আমি এখন দাঁত খুলে হাসি। চুলটা হেয়ার কাট করে এসে, মা দেখো আমাকে কত সুন্দর লাগছে না। এখানে এখানে আমি সবই দেখছি এখনো পর্যন্ত। আমি সত্যি অনেক দেখাতে জিনিস চাইবো, আমার খোলাই হয়নি, নিজেরই আমার হাত কাঁপছে ইনফ্যাক্ট দেখানোর জন্য। এগুলো সমস্ত সিল্ড প্যাক, মানে কিচ্ছু খোলা হয়নি। নিজে একদমই সাজগোজ করতো না, মানে শুধুমাত্র টাইম পেতো না, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকতো, এবং পেশেন্টদের জন্য এত মানে পাগল। বাড়িতে এসে হসপিটাল থেকে পেশেন্ট ওর কি কেমন আছে সবার কাছে ফোন করে করে খবর নিত। পেশেন্ট একটু খারাপ হয়ে গেলে সেদিন খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যেত, আগে গিয়ে পেশেন্ট দেখতে হবে। ওখানে আছে, এই যে সব ড্রেস রয়েছে, ব্যাগ রয়েছে, ওদিকেও আছে ড্রেস আরো। এটা পুরো ওরই আলমারি। হ্যাঁ, এটা পুরো ওর, ও নিজেই বানিয়েছিল পছন্দ করে। ওগুলো শাড়ি, অনেক পেনও রয়েছে। হ্যাঁ পেন খুব ভালোবাসতো, পেন যত্ন করে রেখে দিত। একটা পেন ওর বাবাকেও হাত দিতে দিত না। বাবা কি পেন নিতেন বা লেখার জন্য, তখন রাগারাগি করতো। হ্যাঁ, ওর কাকার সঙ্গে খুব, এই ওর কাকা এলেই ওর থেকে পেন কাড়াকাড়ি নিয়ে কেড়ে কেড়ে নিয়ে যেত, আর কাকার সঙ্গে ঝগড়া হতো। পছন্দ করতো কি শাড়ি পরতো না কুর্তা পরতো? কুর্তাই পরতো, সব কুর্তা আর জিন্স। যে টেবিলে বসে আছি এটাই অভয়ার টেবিল, এবং এখানে কম্পিউটার বন্ধ হয়ে পড়ে রয়েছে। একটা ছবি যেটা ওপরের ঘরে রাখা ছিল, আমি সেটা নিয়ে এলাম। এটা নিজের হাতে আঁকা। হয়তো ঈশ্বর যাকে দেয় সবকিছু ঢেলেই দেয়, এত সুন্দর আঁকাটাও মানে এখন শুধুমাত্র ধুলো জমছে এর ওপরে। গোছানো টেবিল, সবকিছুই রয়েছে। আমি এই ছবিগুলো দেখতে দেখতে আমি জাস্ট কথা বলছিলাম কাকিমার সঙ্গে। অভয়ার মা এখানে রয়েছেন। কিন্তু এত এই আঁকাটা কি মানে আদৌ আঁকার সময় পেতো কখনো? ছোট্টবেলায় আঁকা শিখতো, তারপরে যেহেতু সায়েন্স নিয়ে পড়া, সায়েন্সে তো অনেক আঁকা থাকে, ওখানেই আঁকতে আঁকতে আঁকা তো হাত হয়ে গেছিল, কিন্তু আঁকার সময় তো পেতো না। ওটা ওই যখন বাড়ি রং হয়েছিল তখন ওই একদিন সন্ধ্যাবেলা বসে বসে এঁকেছিল। সেই বাড়ি যেখান থেকে অনেক স্বপ্ন ছিল, নতুন জীবন শুরু করার প্রস্তুতি নেওয়ার অনেক কথা ছিল।
সেই বাড়ি যে বাড়িতে এখনো অভয়ার বাবা মা রয়েছেন, থাকছেন। এখনো ভীষণ সাজানো গোছানো রয়েছে অভয়ার ঘর। মেয়ের জন্মদিন 9 তারিখ। কি বলছেন অভয়ার বাবা মা? কথা বলবো সরাসরি আজ অভয়ার বাড়ি থেকে। এই বাড়িতেই মানে থাকতো অভয়া, এবং এখানেই কি শুরু থেকে, ছোট থেকেই ওর না, বড় হয়ে ওঠা? জন্ম হয়েছিল তখন মহেন্দ্রনগর থাকতাম, মানে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে একটা পাড়ায় থাকতাম। 13 বছর পর্যন্ত এখানেই বেড়ে উঠেছিল। 4-5 বছর পর্যন্ত সকালবেলা মানে বিকালবেলা ওর 4টে থেকে 5টা, 5:30 পর্যন্ত ও দিদি ছিল, দুইজনে মিলে সারা পাড়া ঘুরে বেড়াতো। আর একটু আদৌ তো কথা বলতো, তো সবাই ওর সারা পাড়ায় ঘুরে বেড়াতো। বিকালবেলা ওর প্রতিদিনের একটা রুটিন ছিল, পাড়ায় পাড়ায় এদিক ওদিক ঘুরে, তারপরে সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে এসে পড়তে হতো। এমন একটা দিনে আমরা কথা বলছি যখন অভয়ার জন্মদিন একদম সামনে, 9 ফেব্রুয়ারি এবছর রোববার পড়েছে, এবং আপনারা আবেদনও করেছেন যে 9 ফেব্রুয়ারি আরও একবার যেন তার বিচারের দাবিতে মানুষজন আবার কথা বলে। আপনি বলছিলেন যে ফুল গাছ লাগানোর কথা, বিভিন্ন সময় ফুল খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো, এবং তো 3-4 বার নেট পিজি দিয়েছে। যেখানেই সেন্টার করতো আগে গিয়ে ফুল গাছ খুঁজতো, যে কোনো ফুল এখানে পাচ্ছি না খুঁজে সেটা অত দূর হলেও নিয়ে আসতো। তো তখন তো তাহলে আরো অনেক পড়াশোনার চাপ ছিল সেই সময়, নতুন বাড়ি, নতুন পরিবেশ। ওর পরিবেশ বলতে আমরা যখন পুরানো বাড়িতে থাকতাম তখন আমাদের তো একটা কারখানা আছে, সেলাই হয়, আর তখন ওগুলো বাড়িতেই হতো। 8-10 জন কারিগর ছিল, তারা ওই মাঝে মাঝে ঘরে এসে আমাদের টিভিও দেখতো, ঘরের লোকের মতো হয়ে গেছিল। কিন্তু ওর ওইদিকে মন থাকতো না, ছোট্টবেলা থেকে ওই অত লোকের মধ্যে ও ঠিক বসে ওর কাজটা করতো, আমাকে দেখতে হতো না। মানে কখনো বকতে হয়েছে পড়াশোনা না। করার জন্য যে বরং বলতে হয়েছে আর পড়তে হবে না, আর পড়িস না? পড়িস না। তো এই বাড়িতে আসার পরে কি আলাদা একটা ঘর ওকে দেওয়া হয়েছিল নাকি হ্যাঁ। তখন একসঙ্গে বাবা মার সঙ্গে? না, মা আর বাবা, আমি আরো একসঙ্গেই থাকতাম, আমি পাশে ঘরে থাকতাম। ওর বাবা পাশের ঘরে থাকতো, এবং ওকে যেহেতু ঘুম না, ক্লাস 9 থেকে ও 4টে অবধি জেগে থাকার অভ্যাস। মাধ্যমিকে কেমন রেজাল্ট করেছিল? মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল, আমরা ভাবিও নি যে অত ভালো রেজাল্ট করবে। স্কুল থেকে আমাদের ডেকে ডেকে বারবার বলা হতো যে ও সায়েন্স গ্রুপে খুব science নিয়ে ভালো, পড়ুক, হ্যাঁ। সায়েন্স গ্রুপ খুব ভালো, আপনারা কেয়ার নেবেন। আর তারপরে এইচএসে? এইচএসে তো মানে দুর্দান্ত রেজাল্ট। সেটা ওর বাবাও যখন ও 11-12-এ পড়াশোনা করেছে তখন দিনরাত ওর পেছনে খেটেছেন, যেখানে যেতে হবে একটু মুহূর্ত সময় আমরা ওয়েস্টেজ করতাম না, এবং ও করতো না। এক জায়গা থেকে এসে আরেক জায়গায় পড়াশোনা, এবং সায়েন্স গ্রুপের সবকটা সাবজেক্টেই ও অঙ্কেতে 100-তে 100ই পেয়েছিল, কেমিস্ট্রিতে 95, বায়োলজিতে 99, ফিজিক্সে 97, শুধু বাংলা আর ইংলিশে একটু কম নম্বর পেয়েছিল, না হলে ও বেঙ্গল টপার হতো। কাকু 11-12-এ আপনি তার মানে নিজেই নিয়ে যেতেন ওকে কোচিং? হ্যাঁ, আমার একটা বাইক ছিল, বাইক পেছনে বসিয়ে সাবজেক্ট, এবং সেজন্য যারা যেখানে সাজেশন পেতাম, ওর সবচেয়ে একটা বড় গুণ ছিল ছোটবেলা থেকে, যাকে পড়তে দিয়েছি যেখানে টিচার জাজ করলেন তো সঙ্গে সঙ্গে একদিন এই প্রথম দিনে যেখানে গেলে পড়লে আমার ও পড়তে যেত, স্কুলে যেত শুধু নিজের সমস্যা সমাধান করার জন্য। মানে টিচার ওর যে সমস্যাগুলো থাকতো সেই সমস্যা স্কুলে অনেক সময় দিয়ে আসলে দিদিমণিরা বলতো ঠিক আছে তো এই সমস্যা তোকে কালকে করবো, এবং অনেক সময় বকাও দিত তুই অন্যান্য বইয়ের থেকে সব নিয়ে আসিস। সেটা দিদিমণিদের কাছে, মাস্টারদের কাছে সমস্যা থাকতো। ও যখন আরজি করে 2 বছর ধরে ওর অনেক সমস্যা ফেস করতে হয়েছে, এখন আমরা ফিল করতে পারি। যেমন ওর ভিপি যে সুমিত রায় তফাদার, সেও এত ব্রিলিয়ান্ট বলে পছন্দ করতেন না সবসময়। কয়েকদিন আগেই ওর একটা অল বেঙ্গল চেস্ট ফিজিশিয়ানের কুইজ কন্টেস্ট হয়েছিল, সেই প্রতিযোগিতায় ওর নাম উঠেছিল। ও সেদিন আমাকে বলে গেছিল মা ওই কোন একটা জায়গায় ওটা পড়েছিল, সেদিন আসতে দেরি হবে, কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এলো। এসে আমাকে বললো মা স্যার আমাকে ডেকে বললেন
যে দেখ তুই ওই কুইজে তো যাবি, তোর তো সামনে পরীক্ষা আছে, ভেবে দেখ কি করবি। তো ও আর যায়নি। ও বৃহস্পতিবার রাত্রে নাইট ডিউটি চলাকালীন ওর ঘরের ফ্যানে আগুন জ্বলে গেছিল, ওই স্লিপ স্টাডি রুমে শুয়েছিল। আমি কোনোদিন জানিও না যে ও ওই সেমিনার রুমে ঘুমায়, স্লিপ স্টাডি রুমেই ঘুমায়, খাওয়া দাওয়া করে, তার ওই পাশে একটা ঘর আছে সেখানে। কোনোদিন জানিও না যে ওই সেমিনার রুমে খাওয়া দাওয়া করে। সেদিন কেন ওখানে গেল জানি না। তবে সেই আগের দিনও বৃহস্পতিবার ওই ফ্যানে আগুন লেগে গেলেও ভীষণ ভয় পেয়ে ওর জ্বর এসেছিল। পরের দিন ও তাড়াতাড়ি ড্রাইভারকে ফোন করেছিল, গাড়িটা ওকে দিয়ে ড্রাইভার বাড়িতে চলে আসতো গাড়িটা নিয়ে। ড্রাইভার এসে আমাকে বলছে দিদির খুব জ্বর হয়েছে, তুমিও চলো। তা আমি ওর বাবাকে বললাম তুমি যাও। ওর বাবা বললেন না আমি যেতে পারবো না। তা আমি গেলাম গাড়িতে। রাস্তায় একটু যেতে যেতে ওকে ফোন করলাম, তখন ও ফোন করলেই ও বুঝতে পেরেছে। বলছে মা তুমিও আসছো, আসো আমার খুব জ্বর, স্যার এলে স্যারকে বলে বাড়ি চলে যাব। কিন্তু আমি ওখানে 9:30 উপস্থিত হওয়ার পরেও স্যার এসে গেলেন, কিন্তু ওকে ছুটি দিলেন না। ওর ওই জ্বর গায়েও বললেন না ডিউটি তোকে করে তারপর যেতে হবে। ও তখন কাঁদতে কাঁদতে ডিউটি পুরো কমপ্লিট করে 2:30-3টে বেজে গেল। তারপর আমি সেই গাড়িতেই বসে রইলাম। তারপরে ওকে নিয়ে বাড়িতে এলাম। আগের শুক্রবার অসুস্থ মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলাম, পরের শুক্রবারে মেয়ের ডেড বডি বাড়িতে নিয়ে আসলাম। ওকে অনেক অত্যাচারিত হতে হয়েছে আরজি করে। কিন্তু মানে বিষয়টা যে এতটা সিরিয়াস সেটা কখনো আপনাদের সঙ্গে শেয়ার করেনি? এটা কোনো সময় বুঝতে পারিনি। ও হয়তো বুঝতে পারেনি ডিউটি যাওয়ার সময়। সেদিন ওর বাবার সঙ্গে দেখাও হয়েছিল না। আমাকে মা এটা দাও ওটা দাও, আমি রাত্রির পড়তে হবে সময় পেলে, ল্যাপটপ তারপর মোটা মোটা বই সব দিয়ে দিলাম। আমি গাড়িতে দুবার করে গিয়ে নিচে। ও হয়তো জানতেও পারেনি যে আর হয়তো বাড়িতেই ফেরা হবে না আমার। তাড়াতাড়ি আসো বলেও 3 ঘন্টা ওখানে বসিয়ে রাখা হলো। এবং সিপি এসিপি প্রেজেন্সিতে মানে ওখানে কোনো কিছুই মানা হলো না। দেহ কর্ডন নেই। একটা যে হসপিটালে ডিউটিরত ডক্টর মারা গেছে সেটাই মনে করা হয়নি। মনে হয় যেন একটা কুকুর বেড়াল ফেলে দিতে পারলে যত তাড়াতাড়ি ফেলে দেওয়া যায় তত তাড়াতাড়ি আমাদের দায় ছেড়ে যাবে। এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে সে ব্যাপারে গভীর ষড়যন্ত্র। এতদিন ধরে আপনারাও রাজ্য পুলিশ বের করেনি, সিবিআই তো বের করলোই না লাস্টে। আপনারাও বুঝতে পারেননি আর কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। না কাজের মেয়ে এত জায়গায়- কনফিডেন্ট, এত আত্মবিশ্বাসী, এত তার ভীষণ স্বপ্ন। আত্মবিশ্বাসী, ভীষণ। এমবিবিএস পড়া চলাকালীন যখন ইন্টার্নশিপ করছে তখন ও মেডিসিনের পুরো ডিপার্টমেন্টের দায়িত্ব ওকে দিয়ে স্যার চলে যেত বাইরে। যে ও জানতো স্যারেরও ভরসা ছিল যে ওর উপরে, যে ও পুরো চালিয়ে নিতে পারবে। আজ সত্যি যত বেশি আমরা অভয়ের কথা শুনছি জানছি তত বেশি মনে হচ্ছে যে আমরা সত্যি অনেক অনেক দামি একটা রত্ন হারিয়ে ফেললাম। আমি আগের দিনও বলছিলাম স্টুডিওতে, আজকে যেখানে বসে আছি এটা অভয়ের বাড়ি। আমার এবং এই যে সোফাটা ওর নিজের তৈরি, নিজের বানানো। এই সোফা, হ্যাঁ, মানে বাবার সাথে গিয়ে কিনে ইন্টেরিয়ারও বাড়ি সাজানোতেও খুব ইন্টারেস্ট ছিল ওর। এই রং যত সব ও নিজে চয়েস করে বাবার সাথে গিয়ে কিনে এনেছে। এমনকি এইসব কালার গুলো নিজে হাতে করেছে ও মিস্ত্রির সাথে। মিস্ত্রি বলছিল যে দেরি হবে আমার করতে। ও তখন মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে ডিউটি করতো। ও ডিউটি থেকে এসে মিস্ত্রির সঙ্গে কাজে হাত লাগিয়ে এটা পুরো রং করেছে। শুধু এটা নয়, আমাদের যে বাইরের ওই যে গ্রিলটা, সিঁড়ির যে রেলিংটা, ওটা পুরোটাই ও আর আমি মিলে রং করেছি। এই সুন্দর করে ঘরটা সাজানো, এই রং থেকে শুরু করে এই যে আর্চ, এই প্রতিটা জিনিস ও নিজের হাতে করেছে। কাকিমা একটা যামিনী রায়ের পেন্টিং দেখতে পাচ্ছি দেওয়ালে, এটাও কি অভয়েরই পছন্দ করে কিনে নিয়ে আসা? ওটা কিনে নিয়ে আসা না, ওটা এমআর দিয়েছিল ওকে। আচ্ছা, গিফট করেছিল। হ্যাঁ, জন্মদিনে আপনি বলছিলেন, আমি বলছিলাম যে ফুল গাছের কথা বারবার ওনারা বলছিলেন। অভয়ের নিজের কেনা যে ফুলগুলো বারবার নিয়ে আসা হতো, যে চারাগুলো নিয়ে আসতো, সেগুলো কি এখনো বাড়িতে রয়েছে কাকিমা? হ্যাঁ, এখনো আছে। একবার দেখতে পারি আমরা ফুল গাছগুলো? বাড়ির ছাদে আমি বলছিলাম শুরুতেই যে বারবার করে যখন সবাইকে আহ্বান করছেন যে আরো একবার কোথাও প্রতিবাদটা হওয়া দরকার, কারণ বিচারটা এখনো বাকি রয়ে গেছে, ঠিক তখনই অভয়ের মা কাকিমা তিনি বারবার করে বলছিলেন যে ওই দিনকে অভয়ের নাম করে ফুল গাছ লাগান। অনেকবার অনেক জায়গাতে আপনারা শুনেছেন, বিভিন্ন সময়তে বক্তব্য রাখার সময় তারা বলেছেন। আর দেখুন অজস্র ফুল গাছ, এখানে বোগানবেলিয়া রয়েছে, আরো ছোট ছোট অজস্র ফুল গাছ রয়েছে, এবং এই গাছ ছাদটা জুড়েই ফুল গাছ। হাতেই আনা এগুলো। এই যে লিলি, ওই বেগনবেলিয়া সব ও নিজ হাতে। এগুলো সমস্ত নিজের হাতে নিয়ে এসছে। অর্কিড খুব প্রিয়, বাপি অর্কিড লাগাও, অর্কিড লাগাও। ও বাবা এনে অর্কিড লাগিয়েছে।
ছাদের ধারে ঝুলছে অর্কিড। আর মনে হয় যে সত্যি সত্যি কেন বারবার ওনারা